বাংলাদেশের চরমপন্থা মৌলবাদ এবং ভারত বিদ্বেষী একটি মনোভাবের উত্থানের সাথে সাথে অনেকে ভেবেছিল যে ভারত হয়তো এবার একেবারে অধঃপতনে চলে যাচ্ছে, কিন্তু তাদের সকল প্রত্যাশাকে হতাশ করে দিয়ে এবং নিন্দুকের মুখে ছাই দিয়ে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত চমক দেখাচ্ছে তা আসলেই খুবই চমকপ্রদ একটি বিষয়। বিশেষ করে ভারত তার লুক ইস্ট পলিসির মাধ্যমে বাংলাদেশের সাথে হয়ে যাওয়া যে ক্ষতিপূরণ পুষিয়ে নিচ্ছে সেটি কিন্তু দেখার মতো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ তত্ত্ব হলো ক্ষতিপূরণ নীতি। আপনাকে ব্যালেন্স অফ পাওয়ারে যখন একটি পর্যায়ে থাকতে হবে, তার অন্যতম একটি নীতি বা অন্যতম একটি উপায় হলো ক্ষতিপূরণ নীতি। 5 আগস্ট 2024-এর পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার পরপরই কিন্তু ভারত এই ক্ষতিপূরণ নীতির দিকে মনোযোগ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারত সম্পর্ক ভালো থাকার কারণে ভারত যেই যতটুকু সাপোর্ট এবং সহযোগিতা পেত বা সুবিধা পেত, সেই সুবিধা কিন্তু এখন নেই ভারতের। আর এই সুবিধা না থাকার কারণে ভারত কিন্তু ক্ষতিপূরণের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এই ক্ষতি পূরণ করার জন্য কিন্তু ভারত বর্তমানে লুক ইস্ট পলিসির মাধ্যমে পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে কিন্তু তার সম্পর্ক অভূতপূর্বভাবে উন্নত করেছে। বিশেষ করে আমরা যদি দেখতে পাই যে 5 আগস্টের পরপর কিন্তু ভারত সরকার কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার এই দেশগুলোর সাথে কিন্তু সম্পর্ক উন্নয়নে বেশ জোর দিয়েছে। সর্বশেষ মিয়ানমারের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ মিয়ানমারের প্রধানমন্ত্রী ভারত সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে মিয়ানমারের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে মিয়ানমার সম্মতি প্রকাশ করবে না। অর্থাৎ সোজা বাংলা কথায় মিয়ানমার কখনোই বিভিন্ন যুদ্ধে ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। এটি কিন্তু ভারতের জন্য একটি বড় অর্জন, যেহেতু তার সবচেয়ে বড় বর্ডার বাংলাদেশ, এই বর্ডারের সাথে তার একটি সমস্যা রয়েছে। কাজেই অন্যান্য যে প্রতিবেশী দেশ তাদের সাথে কিন্তু তার সম্পর্ক উন্নয়নের বিকল্প অন্য কোনো কিছু নেই। কিন্তু ভারতের পশ্চিম সীমান্তে কিন্তু পাকিস্তান, তো সেখানে আমরা সবাই জানি পাকিস্তান এবং ভারতের সম্পর্ক কিন্তু অত ভালো না। তো বাংলাদেশের সাথে বর্ডারের দিক থেকেও ভারত বেশ উদ্বিগ্ন, এবং এই কারণে ভারত কিন্তু বাংলাদেশ বর্ডারকে তারা কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ইতিমধ্যে বিজিএফকে তারা কিন্তু জমি বরাদ্দ করে দিয়েছে। বিএসএফকে তারা যে জমি বরাদ্দ দিয়েছে সেটা নিয়ে কিন্তু বিএসএফ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তো একই সাথে ভারত কিন্তু ভিয়েতনামের সাথে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছে। ভারতের যে প্রথম জেনারেশনের যে মিসাইল ছিল, অর্থাৎ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছিল, ভারত কিন্তু এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভিয়েতনামের কাছে বিক্রি করতে পারবে, এবং এই বিক্রির কারণে কিন্তু তার অর্থনৈতিক দিক থেকে সে দারুণভাবে লাভবান হবে। একই সাথে ভিয়েতনামের সাথে কিন্তু তার প্রতিরক্ষা একটি সম্পর্ক স্থাপন করা সম্ভব হচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবনতি হওয়ার পরপরই আমরা এটি দেখতে পেয়েছি। একই সাথে বন্ধুরা, আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইন্দোনেশিয়াও কিন্তু ইতিমধ্যে ভারতের কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো যে কারণে ভারত কিন্তু এই আঞ্চলিক দিক থেকে এই আঞ্চলিক দক্ষিণ এশিয়ার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আঞ্চলিক অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে কিন্তু আবির্ভূত হয়ে যাচ্ছে। একই সাথে আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তান কিন্তু যে F-17 যুদ্ধবিমান উৎপাদন এবং রপ্তানি করে কিন্তু বেশ প্রশংসার মুখ দেখছে। তো ভারতও কিন্তু বর্তমানে সেই প্রেক্ষাপটে আর বসে নেই। তারাও কিন্তু ফ্রান্সের সাথে চুক্তি করে রাফায়েল যুদ্ধবিমান ইসরায়েল, ফ্রান্স এবং ভারত 3 দেশের মাধ্যমে রাফায়েল যুদ্ধবিমান উৎপাদন করার জন্য কিন্তু ভারতে কিন্তু ইতিমধ্যে জায়গা নির্বাচন করা হয়েছে, এবং সুদূর ভবিষ্যতে ভারতে কিন্তু রাফায়েল যুদ্ধবিমানগুলো উৎপাদন করা হবে। এবং এটার কিন্তু বিশ্বের সবচেয়ে বৃহৎ যুদ্ধবিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে এই ভারতের এই অঞ্চলটিকে পরবর্তীতে পরিচিতি পাবে। তো
তো যে কারণে ভারত এখন সমরাস্ত্র উৎপাদন এবং রপ্তানির দিকে বেশ মনোযোগী হয়েছে। একই সাথে বাংলাদেশের সাথে ঘটে যাওয়া যে ঘটনা, অর্থাৎ বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি, একই সাথে বাংলাদেশের মানুষের যে ভারত বিদ্বেষী একটি মনোভাব দিন দিন বেড়েই চলছে, সেই মনোভাব থেকে কিন্তু ভারত এটা শিক্ষা নিচ্ছে যে তাদের হয়তো বাংলাদেশকে বাদ দিয়ে অন্যান্য প্রতিবেশী দেশের কথা ভাবতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনে নজর দিতে হবে। তো ভারত সেদিকে এগিয়ে যাচ্ছে এবং একই সাথে ভারত তার কূটনৈতিক দিক থেকেও বেশ শক্তিশালী একটি অবস্থানে তার নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তো বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির এই ক্ষতিপূরণ নীতি খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি হিসাবে বিবেচিত হয়, যেটি আমরা ভারতের বর্তমান যে লুকিস্ট পলিসি এবং বাংলাদেশের সাথে ঘটে যাওয়া সম্পর্কের অবনতি, এই দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো ভবিষ্যতে হয়তো ভারত আরও ভালো কিছু করবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।